আগে তখন এখানে খুব জঙ্গল ছিল, ডাকাতরা ডাকাত করে থাকতেন। দিয়ে চান করিয়ে নরবলি। এই শীতের বিকেলে চা খেতে খেতে গা ছমছমে গল্প কারি না শুনতে ভালো লাগে? শুনবেন নাকি? আসুন তাহলে একটা গা ছমছমে গল্প শুরু করা যায়। আজকে আমাদের এই গল্পটা এই বাংলার দুই বিখ্যাত এবং ভয়ঙ্কর ডাকাতকে নিয়ে, যারা ছিলেন হুগলি জেলার ত্রিবেণীর রঘু ডাকাত এবং ডুমুরদহের বিশি ডাকাত, যাদের এই বাংলায় একসময় ত্রাস ছিল। আসুন তবে গল্পটা শুরু করা যাক। বাংলার ডাকাতদের সঙ্গে মা কালীর নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডাকাতরা দিনের বেলায় নিজেদের স্বাভাবিক পেশায় যুক্ত থাকত, আর রাতের অন্ধকারে তারা সিদ্ধেশ্বরী কালীর কাছে কার্যসিদ্ধির আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ত ডাকাতির উদ্দেশ্যে। কখনো ধনী ব্যক্তিদের বাড়িতে, বা কখনো পণ্যবাহী নৌকোয়, কখনো বা নীলকুঠিতে তারা লুটপাট চালাতো। কেউ কেউ নাকি অতিরিক্ত ধনসম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিত বলেও জনশ্রুতি রয়েছে। বাংলায় ডাকাতদের এই রবিনহুড ইমেজের জন্যই হয়তো সাধারণ মানুষের মধ্যে ডাকাত ও ডাকাত কালীবাড়ি নিয়ে বিশেষ কৌতূহল। হুগলির ডাকাতরা মূলত জলপথে যাতায়াত করত বলেই হুগলি নদীর তীরবর্তী জঙ্গলপূর্ণ জায়গাগুলোই ছিল তাদের গোপন আস্তানা বা ডেরা। আর সেই সব অঞ্চলেই তৈরি হয়েছিল ডাকাত কালীর মন্দিরগুলো। হুগলি অঞ্চলে বেশ কয়েকটি ডাকাত কালীবাড়ি আছে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ত্রিবেণীর রঘু ডাকাতের কালীবাড়ি আর ডুমুরদহের বিশে ডাকাতের কালীবাড়ি। কথিত আছে প্রায় 500 বছর আগে নদীতে ডুব দিয়ে দেবীর মূর্তি পান এই রঘু ডাকাত। মন্দির এলাকা সেই সময় ছিল শ্মশান। এখানেই মায়ের আরাধনা শুরু করেন বুধ ও রঘু ডাকাত। তবে পরবর্তীকালে তা রঘু ডাকাতের পুজো বলেই পরিচিত হয়। মা এখানে সিদ্ধেশ্বরী কালী হিসেবে পূজিতা। রঘু ডাকাতের হাতে দেবী পূজা পেতেন সর্বমঙ্গলা নামে। তাহলে বুঝতে পারলেন তো একসময় এই বাংলায় এদের কিরকম রমরমা ব্যাপার ছিল। আসুন এরপর আমরা এই মন্দিরেরই এক সেবিকার সাথে কথা বলে সমস্ত গল্প শুনব। এই মন্দিরটা অনেক পুরনো, 500-700 বছর আগে। তখন এখানে খুব জঙ্গল ছিল, ডাকাতরা ডাকাত বলে উনি থাকতেন। এবারে এই এলাকার মানুষরা খুব সন্ধ্যা হলে এই রাস্তা দিয়ে হাঁটার কোনো ভয় পেত। হ্যাঁ, আর একদিন ওই পেছনে ওই রামপ্রসাদের ওনার বাড়ি কাঁচরাপাড়া, আমাদের এই পেছন দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে যেতেছিল। আর ডাকাতরা ওনাকে ধরেছে। তখন ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওই পুকুরটায় ওনাকে চান করিয়ে ওখানে বেঁধেছে যে ওনাকে নরবলি দেবে। তখন বললো যে বাবা তাহলে আমাকে যখন নরবলি দেবে তা আমি একটা গান, তখন উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলেক দ্বারা ওরে সমান গানটা করেন। তারপর যখন ওনাকে হাড় কাটে দেয় তখন দেখে যে পুরো মায়ের মূর্তি হয়ে যায়। তারপর ওনারাই আবার ওনাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আর উনি পৌঁছে, আর আমাদের এখনও সেই যে নরবলি হয় না, ওনার নরবলিটা আমাদের ছাগ বলি হয়। আবার মাঘ মাসে একটাই ফেব্রুয়ারি মাসের দিকে মাকে ডাকাতেরা প্রতিষ্ঠা করেছিল। কোন দিনটা তো আমরা জানি না, একটা দিন ধরে মায়ের জন্মদিন হয়। প্রচুর মানে আমরা 4-5 হাজার লোক খাওয়াই। সেদিন এক টুকরো করে মাছ দিলেও সবার পাতে দিতে হবে। আর এ মা খুব জাগ্রত, যে যা মনের আশা করে মাকে মানত করে ঠিক পূর্ণ হয়। আমি তো জানি, আমি তো 25 বছর এই ঠাকুমাশার বাড়ি কাজ করি, আমি জানি যে মা কেমন। আর এই আমাদের মেন হচ্ছে ল্যাঠা মাছ পোড়া, মায়ের ভোগ। এখনও আমাদের মশাল ডাকাতরা মায়ের ভোগ, হ্যাঁ মানে মায়ের ভোগ যখন হয় না, মাছ তো দেওয়াই হয়, কিন্তু ল্যাঠা মাছ পোড়াটা হয়েছে ডাকাতরা ল্যাঠা মাছ পোড়াটা দিয়ে ভোগ দিয়ে ডাকাতি করতে যেত, ওদের সফল হতো। আচ্ছা, ওই জন্য এখন ভক্তরাও যার যার মনে আসে না পূর্ণ করে এসে ল্যাঠা মাছ পোড়া, ল্যাঠা মাছটা পোড়াটা শুধু ভোগে না, মায়ের অন্য সব ভোগের সাথে ল্যাঠা মাছ পোড়াটাও দেওয়া হয়। এখানে বিয়ে, পৈতা, অন্নপ্রাশন, জন্মদিন সব কিছু সব। আচ্ছা, ও
তাহলে আমরা যেটা শুনেছি সেটা ঠিক, যে ডাকাতরা আগে এই মন্দিরে হ্যাঁ, আরে এই ডাকাত হ্যাঁ। যে ডাকাতি করতো উনি তো ডাকাতি করে উনি গরিবের জন্য করতো। কার মেয়ের বিয়ে হচ্ছে না, কে খেতে পাচ্ছে না, কে কার বাবার শ্রাদ্ধ হচ্ছে না। বিপ্রদাস পিপিলিয়ায় মনসামঙ্গল কাব্যেও এই রঘু ডাকাতের কালীবাড়ির কথা রয়েছে। শোনা যায় রঘু ডাকাত ও তার দলবল মাকে নরবলি পোড়া ল্যাঠা মাছের ভোগ দিয়ে ডাকাতির উদ্দেশ্যে বেরোতেন এবং ডাকাতিতে লুটপাট করা সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। রঘু একধারে ডাকাত ও সাধক ছিলেন। কথিত আছে একবার পূর্ববঙ্গের রামশরণ সিমলাই নামের এক বণি তার যাত্রাপথে দেবী কালীর পূজা দেন। রঘু ডাকাত তাকে হাতের কাছে পেয়েও নাকি ফিরিয়ে যেতে দিয়েছিলেন। আরও শোনা যায় এই রঘু ডাকাতের খপ্পরে পড়েন মাতৃভক্ত সাধক রামপ্রসাদ। ডাকাত দল তাকে মায়ের সামনে বলি দেওয়ার জন্য ধরে আনে। হাড়িকাঠে ছড়ানোর আগে রামপ্রসাদ মাকে গান শোনানোর আর্জি জানান। রঘু সেই আবেদন মঞ্জুর করেন। শোনা যায় রামপ্রসাদের শ্যামাসঙ্গীত শুনতে শুনতে মুগ্ধ হয়ে রঘু দেখেন হাড়িকাঠে রামপ্রসাদের পরিবর্তে মায়ের মুখ। কালী সাধক রঘু ডাকাত সঙ্গে সঙ্গে বলি বন্ধ করে রামপ্রসাদের সেবার বন্দোবস্ত করেন। পরদিন রামপ্রসাদকে নৌকোযোগে বাড়িতেও পৌঁছে দেন। এরপরই নাকি রঘু ডাকাত নিজের জীবন দর্শন বদলে ফেলেন। মায়ের কাছে পুজোতেও বন্ধ হয় নরবলি। এখন যে মূর্তিটি আপনারা দেখলেন সেটা কিন্তু আদি মূর্তি নয়। আর এই মূর্তি, এখনকার যে মূর্তিটা, সেই মূর্তিটা এখানে কি করে এলো এবং কবে থেকে এলো, এর কিন্তু একটা গল্প রয়েছে। আসুন তবে সেই গল্পটা শুনে নেওয়া যাক। এই মূর্তিটা কি পুরনো মূর্তি নাকি এর আগে? এই মূর্তিটা ওই মানে ভেঙে চুলে দিত, মানে বদমাস কিছু লোক চিৎসাচর এসে বা ভেঙে চুলে দিত বলে এটা এই ঠাকুরমশার গুরুদেব সে ওই মানে উনি মূর্তিটা করে দিয়েছে। চিন্তাহারণ বাবা, উনি ওই চিন্তাহারণ অঙ্কারনাথ গুরুদেবের শিষ্য চিন্তাহারণ বাবা, তার শিষ্য এই রোহিত উনি করে দিয়েছেন এই মূর্তিটা। তো এই মূর্তি মোটামুটি তাও কত বছর হবে? তাও অনেক বছর হয়ে গেছে, প্রায় 25-26 বছরেরও বেশি হবে। আচ্ছা। 1998 সালে এই মন্দিরে একটি ভয়াবহ ডাকাতি ঘটে। পুরনো মায়ের মূর্তি ভেঙে যায়। সেই সময় নতুন মূর্তি স্থাপন করা হয়। সেই দেবী মূর্তি এখনো পূজিত হয়ে আসছে। আর এই পুকুরের আগেও তো একটা ইতিহাস আছেন বলছিলেন যে? হ্যাঁ, এই পুকুর দিয়ে চান করিয়ে নরবলি হতো, এখন ছাগ বলি হয়। মানে ছাগ বলিগুলো এই পুকুরে হ্যাঁ, চান করিয়ে পুকুরে চান তারপরে করতে। এই মন্দিরে একসময় প্রায় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেই যাচ্ছে। বিখ্যাত সাধক রামপ্রসাদ একবার এই রঘু ডাকাতেরই খপ্পরে পড়েছিল। আসুন তাহলে সেই গল্প শুনে নেওয়া যাক। এখানে সেই শ্রীরামপ্রসাদকে বলি দেওয়া ডাকাতরা নিয়েছিল, এখানেই হচ্ছিল। সেই হারকাটা আমাদের এখনো বলি হয়। এখনো বলি হয়, কিন্তু এখন ছাগ বলি হয়, নরবলি হয় না। নরবলি আর এখন কে দেবে? ওইখানে একটা সাধু মা বলে আছে, তখন নীলা ওই ওনারও ইতিহাস তো নিলাম। এই পুকুরটা নোংরা হয়ে গেছে, এখন এই পুকুরটা আমাদের ইয়ে করা। এই যে তলাটা দেখেছো, এটা একটা সাধু মা তলা। এখানে এক সাধিকা থাকতেন, এক মা থাকতেন। আমরা ভাবতাম উনি মানুষ, কিন্তু উনি একটা দেবীর মতন ছিলেন। কি সুন্দর! আমরা দেখিনি, আমার এই বাড়ির মা গল্প করেছেন। বলছে ফর্সা টুকটুকে এরকম সব, এই বলিটা যে ছিপটা রেখেছে, এখানে আগুন জ্বালায় থাকতো উনি সারাদিন। আর এই বড় সিঁদুরের টিপ পরতো। আর সেই গায়ে আমরা দেখলাম কি যে গু মেখে বসে আছে, কিন্তু গায়ে চন্দনের গন্ধ থাকতো। আর বদমাস এখানে একটা কুড়ে ঘর করে দেওয়া হয়েছিল। বদমাস লোকের একদিন এসছে, মানে শয়তানি করার জন্য। আর তাকে সকালবেলা এসে দেখি তো ওইখানে দাঁড়িয়ে ভেঙা চেঙা হয়ে লোকটা পড়ে আছে। সবাই এসে কেন কি হলো মা এরকম বলে ওকে জিজ্ঞাসা কর। কি রঘু ডাকাতের গল্প শুনে শিহরণ জাগলো তো? আসুন তবে এই বাংলার আরও এক ভয়ঙ্কর ডাকাতের গল্প আমরা শুনি।
যিনি ছিলেন বিষে ডাকাত। এইরকমই এক জঙ্গলাকীর্ণ গঙ্গা তীরবর্তী দ্বীপ বা দহের নাম ডুমুরদহ। এখানে রয়েছে একটি অতি প্রাচীন কালী মন্দির, যা বুনো কালী মন্দির নামেই পরিচিত। এখানেও এককালে বলির প্রচলন ছিল, তবে বর্তমানে বৈষ্ণব মতে পুজো করা হয়। তবে কারোর কোনো মানত থাকলে ছাগলের কান কেটে বেলপাতায় করে অর্ঘ্য দেওয়ার রীতি চালু আছে। বুনো কালী মায়ের মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডুমুরদহের বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বিষে ডাকাতের নাম। বিশ্বনাথবাবু 1818 সালে একটি ডাকাতি করার সময় ধরা পড়েন ও হুগলি জেলখানায় তার ফাঁসি হয়। এখানে এই দুই ডাকাত ছাড়াও আরও প্রচুর ভয়ঙ্কর ডাকাতের গল্প কিন্তু শোনা যায়। আর ইতিহাসের পাতায় এদের গল্প না থাকলেও এখানের মানুষের মনে এবং মুখে কিন্তু তাদের গল্প অবশ্যই আপনারা শুনতে পাবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও যদি ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করুন।